বন্ধুরা, আজকের ক্লাসে আমরা এই যে ইন্টারভিউয়ের বহুল জিজ্ঞাসিত প্রশ্নের যে সিরিজটা শুরু করেছিলাম তার পার্ট 2 আজকে আমরা দেখব। এর আগের পার্টটা অর্থাৎ পার্ট 1-এর ক্লাসটি যারা দেখোনি তারা অতি অবশ্যই পার্ট 1-এর ক্লাসটি দেখে নেবে। আমি আই বাটনের লিঙ্ক দিয়ে রাখলাম, অথবা তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে গিয়েও কিন্তু এই ক্লাসটা দেখে নিতে পারবে। অতি অবশ্যই এই ক্লাসগুলো দেখবে, তার কারণ এই ক্লাসগুলোতে তোমাদের বিভিন্ন সিচুয়েশন বেস কোশ্চেন, তার সাথে সাথে কী টাইপের প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করে এবং গত বছরগুলিতে যে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়েছিল প্রচুর পরিমাণে, যেটা বহুলভাবে যে প্রশ্নগুলোকে জিজ্ঞেস করা হয়েছিল সেগুলো কিন্তু আমরা কভার করছি। আজকের ক্লাসে আমরা দেখব এই বহুল জিজ্ঞাসিত প্রশ্নের মধ্যে কঠিন প্রশ্ন অর্থাৎ হার্ড কোশ্চেন কিছু আমি আজকে দিয়ে রেখেছি। কেন এই প্রশ্নগুলোকে আমি কঠিন প্রশ্ন বা হার্ড কোশ্চেন বলছি? তার কারণ প্রশ্নের টাইপগুলো যদি তোমরা দেখো তাহলে দেখলেই বুঝতে পারবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু যদি তুমি এর সঠিক তথ্য না জেনে যাও তাহলে কিন্তু সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাৎক্ষণিক কিন্তু উত্তর তোমরা কোনোভাবেই দিতে পারবে না। তাই প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে দেখো এবং যে যে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলো ভালোভাবে নিজেদের মতো করে তোমরা রেডি করতে থাকো। দেখো, তাহলে আজকের এই ক্লাসের প্রথম যে প্রশ্নটা দেখো আমরা দিয়েছি, সেটাতে বলা হচ্ছে এই যে আমরা যোগ বিয়োগ গুণ করে থাকি সেই প্রক্রিয়াগুলি আমরা ডান দিক থেকে সাধারণত করি, কিন্তু ভাগ প্রক্রিয়াটা কেন আমরা বাম দিক থেকে করে থাকি, এর পিছনের কারণটা কি জিজ্ঞেস করতে পারে। তাহলে তুমি যদি তার সঠিক তথ্য না জানো তাহলে উত্তর করতে পারবে না। দেখো, এগুলো আমরা জেনে থাকি কিন্তু সঠিক যে কারণটা কি কারণে হয়ে থাকে সেটা কিন্তু আমরা কেউই জানি না। তো এই কারণগুলো কিন্তু অবশ্যই জানতে হবে। যেমন এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে যে কোনো সংখ্যাকে যদি শূন্য দিয়ে ভাগ করা হয় অসংজ্ঞাত হচ্ছে, এটা আমরা জানি, কিন্তু কেন হচ্ছে এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তাই এই জায়গাগুলো কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে। দেখো, প্রথমে আমি একটু বুঝিয়ে দিচ্ছি, তারপরে দেখো আমরা যে লেখাটা লিখেছি সেটা বলবো। প্রথমত, এই যে যোগ বলো, বিয়োগ বলো বা গুণ বলো, এই তিনটে কাজই কিন্তু আমরা ডান দিক থেকে করে থাকি। মূলত ডান দিক থেকে করি এই কারণেই, তার কারণ এখানেতে এই ক্যারি ক্যারি বা আমরা যেটা বলি হাতে থাকা, এই হাতে থাকার কাজটা কিন্তু এই তিনটাতেই হয়ে থাকে। দেখো, ভাগের ক্ষেত্রে কিন্তু এই ক্যারি বা হাতে থাকার কাজ কিন্তু কোনো কিছু হয় না। এবার বলবে যে ভাগের ক্ষেত্রে আমি যখন এই যে বিয়োগ করতে যাচ্ছি, যখন একটা সংখ্যাকে নামাবার পর, যেমন ধরো উদাহরণটা যেটা দিয়েছি যে আমি 13 দিয়ে যখন ভাগ করছি, 13 দুয়ে 26 হলো। এবার 2 থেকে 7 আমি 6 থেকে 7 আমি বিয়োগ করছি, এই যে বিয়োগটা, তাহলে সেক্ষেত্রে তো আমার এখানেতে ক্যারির ব্যাপার থাকছে। দেখো, আমরা তখন বিয়োগ করছি, কিন্তু মূলত যখন আমরা ভাগ প্রক্রিয়া করি তখন সেই সংখ্যাটা দেখো, যেমন আমি উদাহরণটাও যদি নিই এখানেতে, ধরো 2, 7, 9, 5 এই সংখ্যাটা রয়েছে। এটাকে এখন যদি আমি 13 দিয়ে ভাগ করি, দেখো আমরা কিন্তু এইভাবে কিন্তু দাগ দিই, আমরা কখনো ডান দিক থেকে দাগ দিই না, এইভাবে দাগ দিই। তার কারণ হলো আমরা পুরো সংখ্যাটাকে দেখছি যে এই 13 দিয়ে এই পুরো সংখ্যাটা কতবার ডিভাইড করা যাবে বা কতবার ওটার সাথে মিলে যাবে। বোঝা গেছে? অর্থাৎ আমরা এখানে পুরো সংখ্যাটাকে নিয়ে কাজ করছি। যেহেতু পুরো সংখ্যাটাকে নিয়ে কাজ করছি, তাই আমাদের পুরো সংখ্যাটা ধরার ক্ষেত্রে আমরা বাম দিক থেকে আমরা কাউন্ট করে থাকি। যেমন তোমাকে যদি বলি 12, তাহলে তুমি কি বলবে 2, 1 এভাবে তো বলবে না। আমরা যখন 12 বলছি, দেখো 1, 10, 2, 12। আবার যদি বলি 15, তাহলে কি বলবো 1, 10, 5, 15। অর্থাৎ প্রথমটাকে যখন আমরা সংখ্যা হিসাবে দেখছি তখন কিন্তু পুরোটা অর্থাৎ প্রথম থেকেই কিন্তু শুরু করছি। তাহলে এই যে প্রক্রিয়াটা, এই যে পুরো, এখানে যেহেতু ক্যারির ব্যাপারটা থাকছে না বা হাতে থাকার ব্যাপার কোনো কিছু থাকছে না, সেই কারণের জন্য আমরা ভাগ প্রক্রিয়াটা বাম দিক থেকে করে থাকি। বাকি প্রক্রিয়াগুলিতে, যেমন ধরো 120-র সাথে আমি 292 যোগ যদি করি, তাহলে দেখো 2, এই যে 9, 9 আর 2 কত, 9 আর 2 11, 11-র 1 ধরলাম হাতে। এই ক্যারিটার জন্য কিন্তু আমার এটা ডান দিক থেকে করতে হয়। তার কারণ যদি ক্যারি না হয় তাহলে সংখ্যাগুলো গোলমাল হয়ে যায়। বুঝতে পেরেছো কেন কেন আমার এটা ডান দিক থেকে হয়? শুধুমাত্র ক্যারির জন্য। আর যেহেতু এখানে ক্যারির ব্যাপার থাকছে না বা হাতে থাকার ব্যাপার থাকছে না, তাই ভাগের ক্ষেত্রে আমরা বাম দিক থেকে করে থাকি। এবারে দেখো, এটাকে আমি সুন্দরভাবে সেটা লিখে দিয়েছি।
যোগ বিয়োগ গুণের ক্ষেত্রে ডান দিকের অঙ্কগুলি পরিবর্তনের ফলে বাম দিকের অঙ্কগুলি প্রভাবিত হতে পারে। বোঝা গেছে? ডান দিকের অঙ্কগুলির পরিবর্তনের ফলে বাম দিকের অঙ্কগুলি প্রভাবিত হতে পারে। যেমন ধরো ক্যারি বা হাতে থাকার ক্ষেত্রে, যেটা তোমাদেরকে বললাম, কিন্তু ভাগের ক্ষেত্রে ভাজ্যের সর্ব বাম দিকের যে অঙ্কটি, যেমন এটাই যদি তুমি ধরো 2, সর্ব বাম দিকে কোনটা রয়েছে 2, তাহলে দেখছি দেখো এই 2টা কিন্তু 13 থেকে ছোট হচ্ছে। তাই আমি কি করি না, তার পরের যে সংখ্যাটা রয়েছে সেটাকে নিয়ে নিই, অর্থাৎ 2 7, এটা 13 থেকে বড় হচ্ছে, এখন ভাগ করা যাবে। সেটাই বলা হচ্ছে যে বাম দিকের যে অঙ্কটি ভাজকের থেকে, ভাজক কোনটা 13টা, তাহলে ভাজকের চেয়ে বড় কিনা তা দিয়ে শুরু করতে হয়। বোঝা গেছে? যেমন ধরো 1 7 5 2, এটাকে যদি আমি ভাগ করি 12 দিয়ে, দেখো 12 থেকে 17 বড়, ঠিক আছে, কিন্তু আমি যদি 17 না নিয়ে 1 নিই তাহলে কি আমার এটা যাবে? যাবে না। তাই আমি এখানে 17 যেহেতু 12 থেকে বড় হচ্ছে সেই কারণে 17টাকে ধরে নিচ্ছি। সেই কথাটা এখানে বলা হচ্ছে যে সেটা হয় কিনা তা দিয়েই শুরু করতে হয়। আমরা সবচেয়ে বড় স্থানীয় মান থেকে ভাগ করা শুরু করি, কারণ আমাদের দেখতে হয় যে ভাজকটি ভাজ্যের সর্বোচ্চ সম্ভাব্য অংশে কতবার সম্পূর্ণভাবে যায়, যেটা তোমাদের আমি আগে বললাম। এবং বাম দিক থেকে শুরু করলে আমরা নিশ্চিত করতে পারি যে আমরা সম্পূর্ণ সংখ্যাটিকে পদ্ধতিগতভাবে ব্যবহার করছি। আমি আগেই বললাম যে পুরো সংখ্যাটা আমরা কিভাবে কাউন্ট করি, 1 10 2 12, 1 10 5 15, তাই না? পুরোটাকে নিয়ে, অর্থাৎ বাম দিক থেকেই করি, সেটাই বলা হচ্ছে এখানেতে। এবারে দেখো এটাকে যদি সহজ করে, যদি পুরো ব্যাপারটা যদি বলে এক কথাতে বলো, তখনও আমরা বলতে পারবো যে যোগ বিয়োগ গুণ এই এখানেতে অঙ্কগুলির মধ্যেকার সম্পর্কে এই যে ক্যারি বা হাতে থাকা নিয়ে কাজ করে, যেটা তোমাদের আগে বললাম। আর ভাগের ক্ষেত্রে সম্পূর্ণ সংখ্যার সাথে, পুরো সংখ্যাটার সাথে অন্য একটি সংখ্যার সম্পর্ক নিয়ে কাজ করে, যে কারণে শুরুর দিকটাও কিন্তু ভিন্ন হয়ে থাকে। আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো। যদি অসুবিধা থাকে কমেন্ট বক্সে আমাকে জানাবে, ঠিক আছে? আমি তোমাদের কমেন্টে উত্তর দিয়ে দেব। দেখো এই যে মিড ডে মিল প্রকল্প, আমরা জানি বর্তমানে এটা পিএম পোষণ প্রকল্প। তো এই মিড ডে মিল প্রকল্প বা যেটা আমরা বলি স্কুলের ক্ষেত্রে মধ্যাহ্ন ভোজন, তো এই সময়েতে দেখা গেল যে স্কুলে ভাত ডাল সবজির সাথে ডিম দেওয়া হলো শিক্ষার্থীদেরকে। এখন দুজন শিক্ষার্থীর নিজেদের মধ্যে ডিমের যে ছোট বড়, অর্থাৎ কাউকে কোনো শিক্ষার্থীকে যে ডিমটা দেওয়া হয়েছে সেটা একটু বড়, কোনো শিক্ষার্থীর ক্ষেত্রে ডিমটা একটু ছোট, সেই নিয়ে তারা তর্কাতর্কি করছে এবং বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করেছে। এমতো অবস্থায় আপনি একজন শিক্ষক বা শিক্ষিকা হয়ে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন? দেখো এটা যদি হঠাৎ করে তোমাকে প্রশ্নটা করা হয়, তাৎক্ষণিক কিন্তু তুমি কখনোই উত্তর দিতে পারবে না যদি ব্যাপারটা না জেনে থাকো। এখানের মূল যে জায়গাটা সেটা কিন্তু পুষ্টিমূল্য, অর্থাৎ দেখো কত সুন্দর করে আমি এখানেতে লিখে দিয়েছি, এইটুকু অংশ বলে দেবে, ব্যাস তারা কিন্তু স্যাটিসফাই হয়ে যাবে। অর্থাৎ তোমার যে উত্তরটা দেখো কতটা গ্রহণযোগ্য। প্রথমত আমি তাদের কাছ থেকে এই তর্কের কারণ জিজ্ঞাসা করব। ডিমের ছোট বড় নিয়ে যদি তাদের মধ্যে তর্ক হয়, তাদেরকে বুঝিয়ে বলবো এটা একটা প্রাকৃতিক ঘটনা, তাই না? কোন মুরগি বড় ডিম দেবে, কোন মুরগি ছোট ডিম দেবে, সেটা তো আমরা জানি না, এটা একটা প্রাকৃতিক ঘটনা। এবং সেই শিক্ষার্থীকে উদাহরণ দেব যে যেমন ধরো তোমার ক্লাসে রাহুল দেখো তোমার থেকে লম্বা, তেমনই কোনো মুরগি বা হাঁস, যেটা যদি হাঁসের ডিম হয় হাঁস বা মুরগি হলে মুরগি, যেহেতু আমাদের মুরগির ডিমটাই দেওয়া হয়ে থাকে মিড ডে মিলেতে, তো মুরগি, তো কোনো মুরগির ছোট ডিম, কোনো মুরগি ছোট ডিম দেয়, আবার কোনো মুরগি বড় ডিম দেয়, এটা একটা প্রাকৃতিক ঘটনা। কিন্তু তোমরা দুজনেই যে ডিমটি খাচ্ছ তাতে সমান পরিমাণের পুষ্টিমূল্য রয়েছে। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। তোমরা যে দুটো ডিম খাচ্ছ তাতে সমান পরিমাণে পুষ্টিমূল্য রয়েছে। আর যেহেতু তোমাদের মিড ডে মিল দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে তোমাদের ক্ষুধা নিরাময় করা এবং সঠিক পুষ্টিমূল্য বজায় রাখা, তাই এই ছোট বড় নিয়ে এতে কোনো প্রভাব পড়বে না। বোঝা গেল? দেখো কত সুন্দরভাবে তুমি বললে এবং মূল বিষয়টাকে তুলে ধরলে, ছোট্ট করে দেখো কত সুন্দরভাবে উত্তর দিতে পারবে। চলো নেক্সট দেখো, তারপরে আমরা দেখব 8 নম্বর কোশ্চেন, কারণ এর আগে আমরা 5টা করেছিলাম পার্ট 1-এ, আজকে 6 থেকে শুরু করেছি। দেখো তুমি এত বছর আগে, এবার অনেকেই আছে যে দেখা গেল 2010 সালে হয়তো সে এইচএস দিয়েছে, দিয়ে দেখা গেল এখন
25 সাল মানে 26 সাল চলছে। তো সে ইন্টারভিউয়ের জন্য যাচ্ছে। তো এই যে এতটা গ্যাপ, প্রায় 14-15 বছর যে গ্যাপটা রয়ে গেল, তো এই গ্যাপটা থাকার কারণে কিন্তু এই প্রশ্নগুলো করতে পারে। দেখো, তুমি এত বছর আগে গ্র্যাজুয়েশন করেছো এবং বিভিন্ন চাকরির পরীক্ষাও দিচ্ছ, তার সত্ত্বেও তুমি এখনো চাকরি পাওনি কেন? তাহলে তোমার তোমার কি মনে হয় যে এই যে তুমি শিক্ষকতা পদটির জন্য আজকে এসেছো, এটার জন্য তুমি যোগ্য? প্রশ্ন করতে পারে। উত্তর যদি সঠিকভাবে তুমি না জেনে থাও, আগে থেকে যদি প্রিপেয়ার না হও, তাহলে সেই মুহূর্তে তাৎক্ষণিক কিন্তু উত্তর দিতে পারবে না, আর ওখানে কিন্তু সময় দেবে না তোমাকে, তাই না? তাহলে আমরা এটার উত্তর কিভাবে দেব, দেখো। হ্যাঁ স্যার, আমি বেশ কয়েক বছর চাকরির জন্য চেষ্টা করেছি। গ্যাপটা যেহেতু অনেকটা, এবং আমি, দেখো, চেষ্টা করতে কোনো ভুল নেই, কারণ তুমি চেষ্টা যদি না করো তাহলে তুমি কিন্তু কখনো সফল হতে পারবে না। তোমার জীবনে ব্যর্থতা থাকবেই, ব্যর্থতা ছাড়া কোনো দিন কোনো কাজে সফলতা অর্জন করা যায় না। তাই ব্যর্থতা, আমাকে কথাটা অবশ্যই বলতে হবে, কারণ আমি পারিনি। সেটা কি হতে পারে? আমার ব্যর্থতা, ব্যর্থতা ছাড়া তো কিছু নয়। আমি যে কোনো চাকরি পাইনি, সেটা আমার কি নিজের ব্যর্থতা? এর জন্য তো আমি কাউকে দোষারোপ করতে পারি না। সে যতই সিস্টেম করাপ্টেড হোক বা সিস্টেমের গাফিলতি থাকে, যাই হোক, কিন্তু আমাকে এখানে বলতে হবে যে এটা আমার নিজের যে ব্যর্থতা, সে ব্যর্থতা। দেখো, এখানেতে বলা হচ্ছে যে হ্যাঁ স্যার, আমি বেশ কয়েক বছর চাকরির জন্য চেষ্টা করেছি, তার সত্ত্বেও আমি এখনো চাকরি পাচ্ছি না। তার প্রধান কারণ হলো নিজের ব্যর্থতা। তা সত্ত্বেও আমি আপ্রাণ চেষ্টা করছি আমার ব্যর্থতাগুলোকে চিহ্নিত করে সেগুলি সমাধান করার। আমি আশাবাদী ভবিষ্যতে হয়তো আমি আমার সকল ব্যর্থতাগুলিকে কাটিয়ে একদিন সফল হব। আর দ্বিতীয়ত, এই যে প্রশ্নটা, তুমি কি এই যে শিক্ষকতার চাকরির জন্য যোগ্য, সেটার উত্তরটা দেখো দিচ্ছি, যে হ্যাঁ স্যার, আমি শিক্ষকতার জন্য আমি সম্পূর্ণ প্রস্তুত। এই পেশাটিতে নিযুক্ত হওয়ার জন্য এর পূর্ববর্তী যে সকল ধাপগুলি, সেগুলি আমি অতিক্রম করেই আজকে এই জায়গাতে এসেছি, এবং সেগুলো আমি সফলতার সাথেই কিন্তু অতিক্রম করেছি। তাই আমি সম্পূর্ণভাবে প্রস্তুত এই শিক্ষকতার জন্য, তাই না? তুমি তো পেরিয়ে এসেছো, টেট পরীক্ষা দিয়েছো, তুমি ডিএলএড কমপ্লিট করেছো, এইচএস কমপ্লিট করেছো, তাই না? এই গেল আমাদের উত্তর, অর্থাৎ এইভাবে কিন্তু তোমাকে উত্তর দিতে হবে। এই যে অনেকে বলবে যে সফলতা, ব্যর্থতা, এই যে জায়গাগুলো কেন বলবো, ব্যর্থতা অবশ্যই উল্লেখ করতে হবে। না হলে তোমার ব্যর্থতা তোমার যদি না থাকে, তাহলে তো তুমি সফল হয়ে গেলে, তাই না? ব্যর্থতা অবশ্যই মানে থাকতে হবে, উল্লেখ করতে হবে। এখানে যে আমি ব্যর্থ হয়ে গেছি এটা বলবো কি না, এটার কোনো ব্যাপার নেই। তোমাকে এই কথাটা কিন্তু বলতেই হবে, কারণ ব্যর্থতা ছাড়া তুমি কখনো সফলতা অর্জন করতে পারবে না। পৃথিবীতে যত মহান ব্যক্তি আছে, প্রত্যেকের কাছে কিন্তু ফেলিওর অবশ্যই রয়েছে। ফেলিওর ছাড়া কিন্তু সাকসেস কখনোই সম্ভব নয়। পরের ক্ষেত্রে দেখো, শিশুদের যে মিড ডে মিলটা প্রদান করা হয়, সেই মিড ডে মিলের যে আহার, সেই আহার গ্রহণ করা একটা শিক্ষক বা শিক্ষিকার কাছে কতটা যুক্তিসঙ্গত বলে আপনি মনে করেন? এবার অনেকেই আছে যে স্কুলে গিয়ে টিচার হয়েও কিন্তু বাচ্চাদের খাবার খায়, অনেকেই আছে, এটা বাস্তব কথা এবং সত্য কথা। কিন্তু হঠাৎ করে যদি এই প্রশ্নটা করে, সেক্ষেত্রে আমরা উত্তর কিভাবে দেব? দেখো, স্যার বা ম্যাম যিনি প্রশ্নটা করবেন, তাকে উদ্দেশ্য করে, যে শিশুদের যে মিড ডে মিল প্রদান করা হয়, সেটা কেবলমাত্র শিশুদের জন্যই প্রদান করা হয়, যেখানেতে প্রত্যেকটি শিশুর নির্দিষ্ট পুষ্টিমান বজায় রাখার জন্য নির্দিষ্ট মাপকাঠি রয়েছে। তোমাদের আমি যখন মিড ডে মিল যে আলাদা করে ক্লাসটা করেছিলাম, সেখানে ডিটেলস একদম দিয়েছি যে প্রত্যেকটা ছাত্র পিছু কত গ্রাম করে কি কি জিনিস বরাদ্দ থাকে, সেই মাপকাঠিটা কিন্তু আমি এখানে বলছি। তবে একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে শিশুদের জন্য রান্না করা মিড ডে মিলের যে মান, সেই মান ঠিক আছে কি না, তার পুষ্টিমূল্য সঠিকভাবে রয়েছে কিনা, সেটা যাচাই করার জন্য, এবং খাদ্যের যে স্বাদ, সেটা ঠিকঠাক আছে কিনা, শিশুদের কাছে কতটা গ্রহণযোগ্য, সেটাকে যাচাই করার জন্য একজন শিক্ষক বা শিক্ষিকা আহার গ্রহণ করতেই পারে। তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যেন সেই আহার শিশুদের জন্য খামতি না হয়ে যায়। অর্থাৎ প্রত্যেক দিন তুমি মিড ডে মিল খাবে, শিশুরা সেখানেতে কেউ অভুক্ত থাকছে, সেটা কিন্তু করা যাবে না। তুমি টেস্ট করতে পারো, দেখতে পারো যে সেখানে স্বাদটা ঠিক আছে কিনা, তার পুষ্টিমূল্যটা ঠিক আছে কিনা, কারণ ওখানে যেহেতু কোনো রকম চতুর্থ শ্রেণীর কর্মী থাকে না সেগুলোকে মেনটেনেন্স করার জন্য, তাই এগুলো আমাদেরকেই মেনটেনেন্স করতে হয়। অর্থাৎ আমরা যারা শিক্ষক শিক্ষিকা হব, সবাইকে কিন্তু সেটা মেনটেন্স করতে হয়। তো সেটাই বলা হচ্ছে যে আমরা
কিন্তু এটা অবশ্যই লক্ষ্য করব যেন কোনো শিশুদের ক্ষেত্রে খামতি না হয়, এবং এই শিক্ষক বা শিক্ষিকার কাছে যাচাই গ্রহণ প্রক্রিয়া খুবই সীমিত পরিমাণে হলেই যথেষ্ট বলে আমি মনে করি। অর্থাৎ খুব সীমিত পরিমাণ, জাস্ট টেস্ট করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই যদি আমরা দেখি তাহলেই কিন্তু যথেষ্ট। আর সেটাতে অবশ্যই কোনো একজন শিশু অভুক্ত থাকতে পারে না, তাই না? মানে টেস্ট করার জন্য যে পরিমাণ আহারটা প্রয়োজন আমাদের, সেটুকু যদি টেস্ট করা যায় সেই কারণের জন্য কোনো শিশু অভুক্ত থাকবে না, সেটাই বলা হলো। বোঝা গেছে? চলো নেক্সট। এই যে প্রশ্নটা দেখো, ক্লাসের মধ্যে একজন শিক্ষার্থী আপনি যখন পড়াচ্ছেন সেই মুহূর্তে আপনাকে প্রশ্ন করলো, আপনি সেই প্রশ্নের উত্তর সঠিক জানেন না। এমতো অবস্থায় আপনার করণীয় কি হবে বা আপনি কি করবেন? খুব ভালো প্রশ্ন। তো এখন এটার উত্তর আমরা দুটো ভাবে দিতে পারি। কিভাবে? দেখো স্যার বা ম্যাম, যেহেতু আমার প্রশ্নটির সঠিক উত্তর জানা নেই, তাই প্রথমত আমি ওই ক্লাসের আর অন্য কোনো শিক্ষার্থীরা এটার সঠিক উত্তর জানে কিনা সেটা জিজ্ঞাসা করব। দেখো আমি প্রশ্নের উত্তরটা জানি না, তাই শিশুরাও যদি কেউ, অন্যরাও যদি কেউ সঠিক বলে বা মিথ্যা বলে বা ভুল বলে, সেটা যাচাই করার ক্ষমতা কিন্তু সেই মুহূর্তে আমার নেই, তার কারণ আমি তো প্রশ্নের উত্তরটা জানিই না, তাই না? যদি তারা কেউ উত্তর দিতে না পারে, তাহলে আমি এই প্রশ্নকরণের জন্য উৎসাহিত করে তাদেরকে বলবো, এই মুহূর্তে এটার উত্তর আমার জানা নেই, আমি আগামীকাল এর সঠিক উত্তর জেনে অবশ্যই তোমাদের সকলকে জানাবো। সুন্দরভাবে ছোট্ট করে যেটা সঠিক সেটাই আমি বলবো। এখানে কিন্তু ওই যে ওভার স্মার্ট দেখাতে গিয়ে আমি মোবাইল থেকে তুমি যদি বলো যে আমি মোবাইল থেকে সার্চ করে সাথে সাথে দেখবো যে এটার কী তথ্য হতে পারে, এগুলো কিন্তু যাবে না ইন্টারভিউয়ে, ঠিক আছে? তো দ্বিতীয়ত দেখো, এবার তুমি যেহেতু এই যে শিক্ষার্থীরা সঠিক বলছে কি মানে ভুল বলছে সেটা তো তুমি জানো না, সেক্ষেত্রে বলবো যদি ওই ক্লাসের অন্যান্য শিক্ষার্থীরা এর সঠিক উত্তর দিয়ে থাকে, আমি তাদেরকে বাহবা দেব। স্বাভাবিক আমাদেরকে উৎসাহ দিতে হবে, কারণ উৎসাহের মাধ্যমে শিক্ষা কিন্তু আমাদের একটা স্কিলের মধ্যে পড়ে। তো তাদেরকে আমরা বাহবা দেব, যেহেতু সেই মুহূর্তে আমি কোনটি সঠিক বা কোনটি মিথ্যা সেটা আমি জানি না, তাই শিক্ষার্থীদের দেওয়া উত্তরটি যাচাইয়ের জন্য অবশ্যই শিক্ষার্থীর উত্তরটি আমি পর্যবেক্ষণ করব। যদি সেই উত্তরটি ভুল হয়, পরের দিনে আমি সঠিক উত্তরটির সাথে উপযুক্ত কারণ তাদের সকলের কাছে উপস্থাপন করব। তাহলে দুটো উত্তর হলো, যদি আমি দেখি যেহেতু আমি জানি না, সেক্ষেত্রে ওরা সঠিক বলছে কি মিথ্যে বলছে আমি তো জানি না, সেক্ষেত্রে আমি কিন্তু সেটা আমাকে যাচাই করতে হবে, আমাকে বাড়িতে এসে দেখতে হবে যে যেটা শিক্ষার্থীরা সঠিক বললো কি না বা সঠিকভাবে উত্তরটা দিয়েছে কি না, সেটা কিন্তু আমাকে দেখতে হবে। যদি সঠিক দেয় প্রথমেরটা, যদি সঠিক হয়ে যায় তো খুব ভালো, আর যদি সেটা সঠিক না হয় তাহলে এটা, অর্থাৎ দুটো উত্তরে কিন্তু আমাকে বলতে হবে, দুভাবেই কিন্তু বলতে হবে। তবেই তোমার পার্সোনালিটি কিন্তু বোঝা যাবে যে হ্যাঁ তুমি একজন আদর্শ শিক্ষক, তোমার মধ্যে কিন্তু সেই পার্সোনালিটি রয়েছে। চলো নেক্সট দেখো, পরের প্রশ্নটা, তুমি উচ্চ মাধ্যমিক পর্যন্ত সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো, কিন্তু গ্র্যাজুয়েশনেতে তুমি কেন আর্টস বিষয়ের ওপর গ্র্যাজুয়েশন করেছো? প্রশ্ন করতেই পারে, প্রচুর সংখ্যক স্টুডেন্টকে কিন্তু বিগত বছরে এই প্রশ্নটা করেছিল। দেখা গেল কেউ হয়তো মানে তোমার এইচএসে সায়েন্স নিয়ে পড়েছে, কিন্তু দেখা গেল যে গ্র্যাজুয়েশন যখন করছে সে বাংলা, ইতিহাস, ভূগোল বা আদার্স কোনো আর্টসের সাবজেক্টের ওপর কিন্তু গ্র্যাজুয়েশন করছে। সেটা কেন? তো এই প্রসঙ্গে আমরা কি উত্তর দেব? স্যার বা ম্যাম, আমার মাধ্যমিক পর্যন্ত, যেহেতু আমাকে প্রশ্ন করছে তাই আমার মাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান বিষয়টি খুব ভালো লাগতো, কারণ ভালো লাগতো বলেই তো তুমি আজকে এইচএসে বিজ্ঞানটা নিয়েছো, তাই না? এটা তো বাস্তব কথা। তোমার ভালো লাগতো বলেই তো তুমি গ্রহণটা করেছো বিজ্ঞানটাকে, ভালো লাগতো, সেই কারণে আমি উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিষয়ের ওপর পড়ার সিদ্ধান্ত নিই। কিন্তু বর্তমানে আমি আর্টসের বিষয় নিয়ে যে পড়াশোনা করেছি সেটা নির্দিষ্ট কোনো কারণ নেই, নির্দিষ্ট কিন্তু কোনো কারণ নেই। এই বিষয়টি আমার ভালো লাগার বা পছন্দের মধ্যেই ছিল। আর স্যার যেহেতু প্রত্যেকটা বিষয়েরই কোনো না কোনো গুরুত্ব রয়েছে, তাই আমি আমার ভালো লাগা থেকেই এই বিষয়টিকে গ্রহণ করেছি। অর্থাৎ আহামরি যে বিশাল কিছু হবে এমনটা নয়, আমার ভালো লেগেছিল মাধ্যমিকের সময়, তাই আমি উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়েছিলাম, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমি যে বিষয়টা নিয়ে গ্র্যাজুয়েশন করেছি সেটাও আমার ভালো লাগতো। নির্দিষ্ট করে যে এই কারণের জন্যই আমি এটা করেছি সেরকম কোনো কারণ নেই। যদি তোমাদের কোনো সেরকম কারণ থাকে তাহলে সেটা অবশ্যই বলতে পারো।
আমি এখানে জাস্ট সবার জন্য যেটা উত্তর হতে পারে সেটাই কিন্তু এখানে দিয়েছি। নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটা করার সাথে সাথে তোমাদের এটা একটা ক্রস কোশ্চেন করতে পারে। দেখো, এই যে 12 নম্বর দাগের প্রশ্নটা, তুমি যে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছো, তুমি কি মনে করো যে একজন বিজ্ঞান বিভাগের ছাত্র বা ছাত্রীর যে জ্ঞান, তার থেকে বা তারা যে পরিশ্রমটা করে, সেটা একজন কলা বিভাগ বা আর্টস বিভাগের ছাত্রছাত্রীদের থেকে অনেক বেশি? কারণ আমরা দেখেছি যে সমাজে যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে তাদেরকে বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু যারা বিজ্ঞান বাদে যে আর্টসের সাবজেক্টগুলো রয়েছে সেই নিয়ে যারা পড়াশোনা করে তাদেরকে তুলনামূলক কম গুরুত্ব দেওয়া হয়। সেটাই কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে পারে। তখন বলবো যে না স্যার, এটা একদমই সত্য নয়, এটা একদমই সত্য নয়। পরিষ্কারভাবে প্রত্যেকটা বিষয়েরই নিজস্ব ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব রয়েছে, তবে প্রত্যেক ব্যক্তি বিশেষে তাদের পছন্দের ভিন্ন এটা হতে পারে। অর্থাৎ তোমার আর্টস ভালো লাগে, আমার মানে সায়েন্স ভালো লাগে, বা তোমার সায়েন্স ভালো লাগে, আমার আর্টস ভালো লাগে, এটা নিজস্ব পছন্দ, তাই না? তো ব্যক্তি বিশেষে সেই পছন্দটা ভিন্ন রকমের হতে পারে। যেমন রবীন্দ্রনাথ একদিকে যেমন সাহিত্যিক ছিলেন, অন্যদিকে তিনি কিন্তু বিজ্ঞান প্রেমীও ছিলেন। আর ওনার যে সাহিত্যকর্ম, ওই সাহিত্যকর্ম নিয়েই উনি কিন্তু বিশ্বজয়ী। এছাড়াও স্যার বর্তমানে আমাদের যে জাতীয় শিক্ষানীতি 2020 ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, সেখানেও কিন্তু এই যে উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো রকম বিভাগ, অর্থাৎ এই সায়েন্স, আর্টস, কমার্স এই রকম কোনো রকম বিভাগ না রেখে শিক্ষার্থীদের পছন্দের উপরে কিন্তু গুরুত্ব দিয়েছে। তাই এটা আমার দৃষ্টিভঙ্গিতে সম্পূর্ণ মিথ্যা বলেই মনে হয়। পরিষ্কারভাবে সুন্দর করে এটা আমাকে বলতে হবে। বোঝা গেছে? তো মূলত এই যে রবীন্দ্রনাথের উদাহরণটা দিলাম, তার কারণ বিজ্ঞানের ক্ষেত্রেও ওনার গুরুত্ব রয়েছে এবং সাহিত্যের ক্ষেত্রেও ওনার গুরুত্ব রয়েছে। এই যে সাহিত্য নিয়ে বা আমরা আর্টস নিয়ে বা কলা নিয়ে পড়লে যে জীবনে উন্নতি করতে পারবো না, তার উদাহরণই কিন্তু একটা, যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুর, উনি কিন্তু প্রথম ভারতীয় হিসাবে কিন্তু নোবেল পেয়েছিলেন, আর যেটা কিন্তু ছিল আর্টস বা কলা বিভাগ থেকে। তাই এই উদাহরণটা আমি এখানেতে দিয়েছি, এটা খুব সুন্দরভাবে বিষয়টাকে বোঝাবে। ঠিক আছে? এবারে এই প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে তোমাদেরকে করতে পারে। আমি যে প্রশ্নটা বলছি সেটাই যে করবে এমনটা নয়, প্রশ্নের উত্তর অনুযায়ী কিন্তু প্রশ্ন বিভিন্ন রকমের হতে পারে। দেখো, মূলত এই প্রশ্নটা এইভাবে বলতে পারে যে আমরা দেখেছি যে সমাজের বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু কলা বিভাগের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের বেশি গুরুত্ব দেওয়া হয় না। এই প্রসঙ্গটা আপনি কিভাবে দেখেন, বা তুমি কি মনে করো যে একজন শিক্ষার্থী মাধ্যমিক সম্পূর্ণ করার পর তার যে গার্জেনরা ওই শিক্ষার্থীকে জোর করে বিজ্ঞান বিষয়ের উপর পড়তে বলছে বা সেটাকে বেশি গুরুত্ব দিতে বলছে, সেটা আপনি কিভাবে দেখেন? এই টাইপের যে প্রশ্নগুলো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমি যে উপরের যে উত্তরটা বললাম সেটাই হবে। তো অবশ্যই খেয়াল রাখবে যে তোমাদের যে প্রশ্নটা করছে সেই প্রশ্নটা সাপেক্ষে তুমি যে উত্তরটা রেডি করে গেছো সেই উত্তরটা আদৌ যাচ্ছে কিনা। যদি যাই সেটাই বলবে, কারণ অনেক প্রশ্ন তোমার ঘুরিয়ে বলতে পারে, তাই না? উত্তর একটাই কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে। তো এই জায়গাটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। এই ছিল মূলত আজকের ক্লাস। এখন আমি তোমাদেরকে একটা তথ্য দিয়ে রাখি। দেখো, আজকে হলো 6ই ডিসেম্বর। তোমরা জানো যে তোমাদের 9ই ডিসেম্বর কিন্তু লাস্ট প্রাইমারির যে ফর্ম ফিল আপের যে ডেট, সেটা কিন্তু লাস্ট ডেট 9ই ডিসেম্বর। এই 6ই ডিসেম্বর দুপুর 3টে পর্যন্ত, আমি যদি বলি দুপুর 3টে পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ আমি দেখেছিলাম প্রায় 44,500 প্লাস। কম্পিটিশনটা কি হবে তোমরা বুঝতে পারছো। এবার অনেকে বলবে যে ইন সার্ভিস যারা রয়েছে, যারা এনআইএস রয়েছে, এবার যারা বিএড করেছে তারাও তো ফর্ম ফিল আপ করতে পারছে। হ্যাঁ, করতে পারছে, কিন্তু করলেও এই যে 44,500 এই ফিগারটা কিন্তু মোটামুটি তোমরা ধরে রাখো 35 থেকে 40কে কিন্তু ইন্টারভিউ দেবেই। তাই প্রিপারেশন তোমাদের কিভাবে নিতে হবে তোমরা বুঝতে পারছো। কম্পিটিশন কিন্তু প্রচুর হাই লেভেলের হবে, প্রত্যেকটা জায়গাকে কিন্তু তোমাদের গুছিয়ে পড়তে হবে। তোমরা যদি চাও এই যে ক্লাসগুলো যেগুলো করাচ্ছি প্রত্যেকটা নোটস তোমরা কালেক্ট করবে, তাহলে এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপে মেসেজ করে প্রত্যেকটা নোটস তোমরা কিন্তু কালেক্ট করতে পারবে। দেখো, যে নোটসগুলো তোমাদের দেওয়া হচ্ছে প্রত্যেকটা নোটস ইন্টারভিউয়ের মানে পয়েন্ট অফ ভিউ থেকে যে যে জায়গাগুলো আসতে পারে জিস্ট ওয়েতে সুন্দরভাবে গুছিয়ে কিন্তু করা আছে। তো তোমরা যদি চাও তাহলে হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করে এই নোটসগুলো কিন্তু পারচেস করতে পারবে। একদম সীমিত মূল্য কিন্তু সবার জন্য রাখা হয়েছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সকলে ভালো থেকো, ভালো করে প্রিপারেশন নাও। সকলের জন্য শুভকামনা রইল।